আপনারা জানেন যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নথি যাচাই এবং নিষ্পত্তি সেই কাজ বিচারকেরা করছেন। এবার জুডিশিয়াল অফিসারদের যে ঘাটতি সেটা মেটাতে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। আমি শুরুতে আপনাদের প্রতিবেদনটা সামনে রাখবো, তারপর আবার অতিথিদের কাছে ফিরছি। দেখুন, শনিবার প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকা, কিন্তু এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু নাম রয়েছে, তাদের নথি পরীক্ষা বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া চলবে। শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও নাম যুক্ত হতে থাকবে। ইতিমধ্যেই এ রাজ্যের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন, কিন্তু কাজ বাহাদ প্রমাণ, সময় অত্যন্ত কম। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তারাও এসআইআর এর কাজ করবেন। ওখানে মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে আর ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন। তো যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা। কতজন আসবে স্যার কিছু বলেছেন? না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এখনো কত আপত্তি নিষ্পত্তি হয়েছে, কত বাকি আছে, কোনোটাই এখনো নিশ্চিত করে বলতে পারছে না মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। এখন পর্যন্ত যেটা আছে ওটা 530 জুডিশিয়াল অফিসার যেটা আছে ডিপিউট হয়েছে, যার মধ্যে অ্যাবাউট 270-280 যেটা আছে অলরেডি কাজ করছেন। বাকি যেটা যোগ দেবেন কাজ করে ওটিপি তৈরি হচ্ছে, ওদের ড্যাশবোর্ড তৈরি হচ্ছে। নিষ্পত্তি নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ফিগার নেই, এখন পর্যন্ত ড্যাশবোর্ড নেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ফের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক উচ্চপদস্থ কর্তাকে নিয়ে বৈঠকে বসলেন প্রধান বিচারপতি সুজয় পাল। কাজ শুরুর প্রথম দিন কোথাও লগ ইন করতে সমস্যা, আবার কোথাও কর্মপদ্ধতি নেই সমস্যার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা, নথি যাচাই ও নিষ্পত্তির কাজ কতদূর এগোলো, সূত্রের খবর, সেসব নিয়েই পর্যালোচনা করা হয় বৈঠকে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় একটা টু শব্দ আমরা পর্যন্ত পেলাম না, এসআইআর হয়ে যাচ্ছে। কিন্তু এই বাংলায় এরকম একটা পরিস্থিতি এই রাজ্য সরকার তৈরি করেছে যে আজকে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে বাইরে থেকে এতজন অফিসার আসুক। তার মানে ভাবুন এরা কত রকমের এটাকে বিঘ্নিত করবার জন্য, এসআইআরটাকে বন্ধ করবার জন্য কত রকমের কত কিছু ঘটনা ঘটে। যেসব কারসাজিগুলো এই সরকার করেছে সেগুলো যেন তারা খুব সুন্দর করে সেটাকে দেখে। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিজেপির দলদাস হয়ে গিয়ে সিস্টেমটাকে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে বলেই তো জুডিশিয়ারিকে ইনভলভ করতে বাধ্য হয়েছেন আদালত। শনিবার ভোটার তালিকা প্রকাশের কথা, কিন্তু প্রক্রিয়া এখানেই থামছে না। এসআইআর প্রক্রিয়া চলতে থাকবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। সৌভিক মজুমদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একেবারে শুরু থেকে মাইক্রো অবজারভার নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি ছিল প্রবল। একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার পাঠানো হচ্ছে ভোটার লিস্টে নাম কাটার উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ পর্যন্ত করেছিলেন। আর আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকে বিচারকেরা আসছেন এসআইআর যাবতীয় নথি যাচাই থেকে নিষ্পত্তি করার জন্য। আশা করি তন্ময় ঘোষেদের অন্তত এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। এই অভূতপূর্ব পরিস্থিতি যে তৈরি করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন, বোধহয় ভারতের স্বাধীনতা পরবর্তী এতদিনে এরকম পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি। পুরো সিস্টেমটাকে সার্কাসে পরিণত করেছে। আপনারা যদি প্রথম দিন থেকে দেখেন, আজকে দাঁড়িয়ে বলছে আরও 80 লক্ষ বাকি আছে। তো এটাই তো প্রথম থেকে বলছি যে এরকম শর্ট পিরিয়ডের মধ্যে করা সম্ভব না। আপনারা গাদা গাদা লোককে নোটিশ পাঠিয়ে দিয়েছেন এবং নোটিশটা পাঠিয়েছেন পুরো ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে। বাকি 10টা রাজ্যে এই শর্ট পিরিয়ডের আগে কমপ্লিট হয়ে গেছে। তাদেরকে নথি পাঠায়নি, সেখানে বিজেপির সদর দপ্তর থেকে নির্দেশ ছিল না। বিজেপির সদর দপ্তর থেকে নির্দেশ পালন করতে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে। এতগুলো লোকের 1,30,00,000 লোককে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। এইবার সেই ডকুমেন্টগুলো পড়ে আছে, এখন বলছেন না এগুলো দেখা সম্ভব না, ভোট চালু হয়ে যাক তারপরে হবে, যতদিন নমিনেশন আসবে ততদিন অবধি হবে। তাহলে মানুষগুলোর কি হবে? প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যে খর্ব হচ্ছে তার দায়িত্বকে নেবে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। শুরু থেকে শেষ অবধি এরকম একটা সিস্টেমকে জটিল অবস্থায় আনার জন্য তৈরি হয়েছে। বাইরে থেকে তো আনতে হয়েছিল, এই কারণে রাজ্য একেবারে কর্মী প্রোভাইড করেনি বলে এ তো প্রথম থেকে অভিযোগ করে আসছে কমিশন।
না না, রাজ্য কর্মী যতজনকে প্রোভাইড করা দরকার ছিল করেছে, না হলে হলো কি করে? রাজ্য 8,500 কর্মীকে দিয়েছে, তারপরে 294 জন অফিসারকে দিয়েছে, তাছাড়াও 80,000-এর উপর কর্মচারীকে দিয়েছে, যা যা করা দরকার। কিন্তু তারা তারপরে প্রথমে মাইক্রো অবজারভার, এটা তো আইনের বিরুদ্ধে, এই মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আসা হয়েছিল। মাইক্রো অবজারভার তখনই ডাকতে বাধ্য হয়েছিল, এটাও কমিশনও বলেছে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে। তার কারণ কমিশন ডাকতে বাধ্য হয়েছে, তার কারণ রাজ্য সরকার পর্যাপ্ত কর্মী প্রোভাইড করেনি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তালিকাটা দেওয়া হয়েছিল গ্রুপ বি কর্মীদের, সেখানে তো এই অভিযোগ সামনে এসেছিল যে গ্রুপ সি যারা, তাদের শুধু বেতনে পদোন্নতি এইটা দেখে গ্রুপ বি অফিসার হিসেবে দেখানো হয়েছিল, ফলে সেখানেও কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছিল। কিন্তু আমি এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসতে চাইবো। আমি বলছি বিমলদা, এই অভিযোগ বিজেপির তরফেও ছিল, ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারীও বারে বারে করেছিলেন যে বিএলওদের একটা অংশ, এইআরও বা ইআরওদের একটা অংশ, এই যে নির্বাচন কমিশনে যে কাজটা তারা করছেন, তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কার্যত কাজটা করছেন। এক্ষেত্রে অন্তত যে পুরো বিচার বিভাগটা এবারে নিয়ন্ত্রণ করছে, তারা নথি যাচাই থেকে শুরু করে একেবারে নিষ্পত্তির কাজটা করবেন, বাইরে থেকে বিচারকেরাও আসছেন। আপনাদেরও তো নিশ্চয়ই এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে? একটু সময় থাকলে বলতাম, এত সময় তো তুমি দাও না, কি আর করবো, শুধু কতগুলো কথা বলি। তুমি একটু আগে বললে মাইক্রো অবজারভার নিয়ে রাজ্য সরকারের আপত্তি ছিল, একটু আবার তোমাকে সংশোধন করছি, গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের আপত্তি ছিল। কে বলেছিল কোড আনকোড এসআইআর আমার মৃতদেহের ওপর দিয়ে হবে? না, ওটা সংশোধন করলেন, ওটা সংযোজন করলেন। ওকে, ঠিক আছে, নমেনক্লেচার নিয়ে কি আর যায় আসে, নামে কি যায় আসে। আমি শুধু এটুকু বলছি, গোটা এসআইআর প্রসেস নিয়ে কে বলেছিল কোড আনকোড, যে এসআইআর আমার মৃতদেহের ওপর দিয়ে হবে? আমি তো মৃতদেহ কথা বলি না, আমি চাই তিনি দীর্ঘদিন বেঁচে থাকুন এবং নিজের দল কিভাবে একে একে ধ্বংস হয়ে যায় সেটা লক্ষ্য করুন। দেখতে হবে আপনাকে নিজের দলের ধ্বংস, কারণ এর জন্য আপনি দায়ী। আপনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন, আপনার দল গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে, আপনি দেখে যান। আজকে এই অবস্থা কেন হলো? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন প্রথম বলেছিল যে বিএলওদের হেল্প করার জন্য কিছু লোক দাও, এই পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। বিএলওদের চাপ দেওয়া শুরু হলো, একদল বিএলও তারা এদের কথায় দুনিয়ার ভুল করলেন ওখানে। আমি কথা বলবো, একটা কথা বলছি শুভ্র, তামিলনাড়ুতে, গুজরাটে, উত্তরপ্রদেশে কত পার্সেন্ট লোকের নাম বাদ গেছে জানো? 16 to 18%। পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট বাদ গেছে? মাত্র 8%। তা পশ্চিমবঙ্গে এত গেল রব কেন? তামিলনাড়ুতে তো বিজেপির কোনো বন্ধু সরকার নেই, তামিলনাড়ু কি করে স্মুথলি এসআইআর কমপ্লিট হলো? আসলে এর মধ্যেই লুকিয়ে আছে একটা গোলমেলে জায়গা, গোলমেলে বিষয়টা। আমি বলছি ভোগান্তির কথাগুলো সমানভাবে পাশাপাশি রাখুন। কেন হলো? তার কারণ হচ্ছে এখানে এক সেকেন্ড, আপনি তামিলনাড়ু উত্তরপ্রদেশে এই ছবিটা পাবেন না যেখানে চ্যাটার্জি চট্টোপাধ্যায় হচ্ছে বলে তাকে চিঠি পাঠানো হচ্ছে। আমার কথা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এরা প্রথম থেকে ভিন রাজ্যেও বিএলও মৃত্যুর ছবি সামনে এসেছে, ভিন রাজ্যে বিএলওর মৃত্যুর ছবি এসেছে, কিন্তু ভিন রাজ্যে কখনো শাসক দল এরকম খুলে নেমে পড়েনি। ভিন রাজ্যে কখনো তৃণমূলপন্থী বিএলও নামক একদল লোক ওখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতার দিকে জুতো ছড়েনি। দিস ইজ দ্য পলিটিক্যাল কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, যাকে এই তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে। আমি মানুষকে বলবো এই দলটার শিকড় সমেত উপড়ে ফেলুন, নইলে আমরা কালচার ঠিক করতে পারবো না। উই হ্যাভ টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার। এখানে একেবারে নষ্ট করে ফেলেছে। ফলে আমাদের লক্ষ্য একটাই, এখানে নির্ভুল ভোটার তালিকা করতে হবে। প্রত্যেকটা মানুষ দুটো বিষয় আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু দুটো বিষয় আপনাদের বলি। এক হচ্ছে যেভাবে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে, সেটা কিন্তু এতটুকু লঘু করে দেখানোর কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে বিএলওর কিন্তু এখানে মৃত্যু হয়েছে, সেটা যেমন সত্যি। ভিন রাজ্যের কথা বলছেন, বিজেপি শাসিত রাজ্যে সুইসাইড নোট লিখে ভিডিও রেকর্ড করে এসআইআর এর কাজের চাপের জন্য সুইসাইড করতে বাধ্য হচ্ছেন, এই অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। ফলত এসআইআর এর নামে ভোগান্তি হচ্ছে মানুষের, এটা এই রাজ্যে যেমন সত্যি, ভিন রাজ্যে সমানভাবে সত্যি। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী বলেছেন 1,20,00,000 লোকের নাম ভোটার তালিকাতে থাকবে না, বাদ যাবে। আমি জানি না হোয়াট শুভেন্দু অধিকারী থিংস টুডে, মমতা বন্দ্যোপাধ্যায় থিংস টুমরো। যেটা শুভেন্দু অধিকারী শুরুতে চিন্তা করেছিলেন, বলেছিলেন, যেটা নিয়ে আমরা সমালোচনা করেছি, যে শুভেন্দু অধিকারী কি করে 1 কোটি লোকের নাম বাদ যাবে। আমি বলছি আপনি শুভেন্দু অধিকারী যেটা ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভাবেন, নাকি উল্টো? তো মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি নাম বাদ যাবে বলেছেন, একদমই উল্টো। এখন 1 কোটি বলেছেন। আবারও তোমাকে বলছি, শুভেন্দু অধিকারী 1 কোটি নাম যখন বাদ যাবে বলেছিলেন, তখন আমরা তীব্র সমালোচনা করেছি। আমি তো ব্যক্তিগতভাবে করেছি এবং অন্যরা, বিরোধীরাও করেছেন, যে কি করে তিনি আগাম করে জানিয়ে দিচ্ছেন রোহিঙ্গা, মুসলিম নাম ইত্যাদি।
মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে 1,20,00,000 নাম বাদ গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু যা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ভাবছেন, কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বিশ্বনাথ 10 সেকেন্ড বিশ্বনাথ বলে নিন প্লিজ, কন্টিনিউ করুন শেষ বিশ্বনাথ। পর্যন্ত রাজ্য সরকারের অসহযোগিতা এবং ইলেকশন কমিশনের একের পর এক মানে সিদ্ধান্তহীনতা বা ব্যর্থ ভাবনা, ভুল ভাবনা বহু ক্ষেত্রে মানুষের কিন্তু দুর্দশার মানে কারণ হয়েছে। তোমাকে পরিষ্কার বলতে চাই, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ে বিচার ব্যবস্থাকে যেভাবে নামানো হয়েছে, এট দ্য কস্ট অফ হোয়াট? আমার তোমার দৈনন্দিন বিচার বন্ধ তো একমাত্র সিজিএম এর ছাড়া, অর্থাৎ কেবলমাত্র ফৌজদারি মামলাগুলো ছাড়া জেলা স্তরে কার্যত কোনো বিচার নেই। এট দ্য কস্ট অফ হোয়াট? মানে সুপ্রিম কোর্ট যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়ের ফলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে আছে লোয়ার লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে। ফলে এই এসআইআর এর একদিকে রাজ্য সরকারের অসহযোগিতা আর অন্যদিকে ইলেকশন কমিশনের একের পর এক ব্যর্থতার ফলে আমাদের বিচার ব্যবস্থা মানে মানুষের ন্যায় বিচার পাওয়ার রাস্তাটা পর্যন্ত এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। এসআইআর এর দুর্ভোগ তো সঙ্গে আছেই। এবং একই সাথে তোমায় বলতে চাই যে এটা কেউ বলছে না, কিন্তু আমি সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ মর্যাদা আস্থা রেখে বলতে চাই যে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা এট দ্য কস্ট অফ বিচার ব্যবস্থা, বিচার এর বিনিময়ে হতে পারে না। এখানে পরিষ্কার ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারকে বাধ্য করা উচিত ছিল, আর মানে বিচার ব্যবস্থা সরাসরি টেক ওভার না করে এই ইলেকশন কমিশন এবং এই রাজ্য সরকার তার কর্মীরা যেখানে যেখানে অসহযোগিতা করতে, একটা প্রশ্ন করি, ডিএ দিতে বাধ্য করতে পেরেছে? তাই মানছে না, এই সরকার কিচ্ছু মানে না। এই সরকারটাকে ভেঙে দেওয়ার দরকার, তাহলে সুপ্রিম কোর্ট বলতে হবে এই সরকারটাকে ফেলে কি করবে? কিছুই মানে না। আপনি বলেছেন যে কিচ্ছু মানে না। আজকে শুভেন্দু অধিকারী যা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল তাই ভাবেন। উল্টোটা শুভেন্দু অধিকারী এসআইআর শুরু হওয়ার আগেই টার্গেট বেঁধে দিয়েছেন। আর আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে অলরেডি 58 লাখ বাদ গেছে এবং ভবিষ্যতে 1,30,00,000 লোকের। দেখুন, আমার মূল প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতিতে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এটা মোটেও কোনো একটা দেশের গণতান্ত্রিক পরিস্থিতির ক্ষেত্রে ভালো বিজ্ঞাপন হতে পারে না। সুপ্রিম কোর্টকে যখন বারে বারে এই কথা বলতে হয় যে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি তৈরি হচ্ছে, 142 আর্টিকেলের একেবারে যেটা সংবিধান প্রদত্ত যে ক্ষমতা সেইটা ব্যবহার করতে হচ্ছে, এটা কখনো একটা ভালো দৃষ্টান্ত হতে পারে না। হ্যাভিং সেড দ্যাট, সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার প্রতি আমরা সম্পূর্ণ আস্থাশীল, যে আমরা বিশ্বাস করি যে 28 তারিখ এবং তারপরে যে লিস্টগুলো বেরোবে এটা স্বচ্ছ একটা ভোটার তালিকা আমরা পাবো, যার উপরে এই নির্বাচনটা হবে। কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে সেইটা নিশ্চিত করার দায়িত্ব যাদের উপরে, নিঃসন্দেহে তার একটা বড় অংশ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী যেদিন ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 28 তারিখ, প্রথম অংশ 240 কোম্পানি সেই দিনই এই রাজ্যে ঢুকছে। দেখুন, দুয়ারে বিধানসভা ভোট 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার নিরিখে দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধেক। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলা মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে কলকাতায় মোতায়েন করা হচ্ছে 12 কোম্পানি। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। 240 কোম্পানির মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে।
শুক্রবারে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার সকালের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে টিম। এরপর বিভিন্ন জেলায় পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে এভাবে কেন্দ্রীয় বাহিনীর আসাটা কার্যত নজিরবিহীন। কিন্তু নানা মহলে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হবে তো? ঠিকভাবে তারা কাজ করবে তো? ঘটনা ঘটছে এক জায়গায় আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে আরেক জায়গায়, এমনটা হবে না তো? কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশন চায় অবাধে ভোট হোক, মানুষ স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন করুক এবং প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে পোলিং স্টেশন অবধি যাক। ধমকি দেওয়া, টিএমসির গুন্ডারা ধমকি দেওয়া, বিভিন্ন জিনিস হয় প্রতি ইলেকশনে আমরা দেখেছি, সেগুলো যাতে না হয়। বিজেপি দিল্লির জমিদার লেঠেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে ওরা জানে বাংলায় গোহারা হারবে, ফলে এখন ওই কখনো সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আরে বাংলার মানুষের হৃদয়ে সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। 10ই মার্চ দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে। বুধবারে সিআরপিএফ এর আইজি, রাজ্য পুলিশের নোডাল অফিসার সহ একাধিক পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রুমা পাল, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে নজিরবিহীন। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসাটা নিঃসন্দেহে নজিরবিহীন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নজিরবিহীন একটা সিদ্ধান্ত বা নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনীর আসা, নজিরবিহীনভাবে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট এই রাজ্যে 26-এর বিধানসভায় করতে পারবে কিনা, এইটা কিন্তু $1,000,000 কোয়েশ্চেন। আমি দর্শকদের একবার মনে করিয়ে দেব, 2021-এর বিধানসভা নির্বাচনে 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কিন্তু তারপরেও হিংসার ঘটনা, এমনকি পোস্ট পোল ভায়োলেন্স এমন জায়গায় গেছিল যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই ছবিটা বদলাবে তো? বাহিনী দিয়ে সন্ত্রাসমুক্ত ভোট করিনিকাতি করা যাবে তো? দেখুন, প্রত্যেকবারই আমরা এই কথা বলি যে বাহিনীর ভরসায় ভোট হয় না এবং হতেও পারবে না। হয় না কারণ আমরা দেখেছি যে এই উড়িষ্যা বিহারের বর্ডার ক্রস করার পরে ওই ইডি সিবিআই যেমন এখানে এসে যা যা করার সেই একই রকম করেন, কিছুই তার অন্যরকম আমরা কোনো প্রতিফলন দেখতে পাই না। ভোট ইয়ের ক্ষেত্রেও, কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রেও তাই। কেন্দ্রীয় বাহিনী কোথাও আম গাছের তলায় শুয়ে আছেন তাও দেখেছি, যা খুশি করে ফুর্তি করছেন তাও দেখেছি, এখান থেকে এখানে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য জায়গায় গেছেন তাও দেখেছি। ফলে একটা ইভেন্টে পরিণত করা হচ্ছে গোটা বিষয়টাকে। এসআইআর থেকে শুরু করে, আগে কি কখনো এসআইআর হয়নি? পশ্চিমবঙ্গে আজকে যেন তৃণমূল বিজেপি দুয়ে মিলে একটা গোটা বিষয়টাকে যেন একটা ইভেন্টে পরিণত করা হচ্ছে, যে কারণের জন্য মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, ভোট যে তাদেরও একটা অধিকার, তাদের যে বিষয়, এই গোটা বিষয়টার থেকে চোখটাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা এই সব কিছুর মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ যাতে ভয় পায়, একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভোট মানে কি তাই? ভোট মানে কি ভয়ের পরিবেশ? ভোট তো মানুষ নিজের অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করবেন, আর তার মধ্যে দিয়ে রাজ্য চলে, জেলা চলে, দেশ চলে, আর সেটাকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে মানুষের মধ্যে ভোটের পরিবেশ এনশিওর করা নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর কাজ। কিন্তু আমি বলছি, একবার কল্পনা করুন, প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী বুথের কাছে ডিপ্লয় করা থাকলো, এরপরে বাড়ি থেকে বেরিয়ে ভোটাররা বুথ অব্দি আসতে পারবেন, সেটাকে এনশিওর করবে। বাড়ির সামনে বা পাড়ার মধ্যে দিয়ে যদি একটা বাইক মিছিল বেরোয়, আপনি বলুন প্রদীপদা, কটা লোক সেখান থেকে বেরিয়ে, কটা ভোটার বেরিয়ে বুথ পর্যন্ত যাওয়ার সাহস দেখাবে? না, সেটা তো আমরা চিরকালীন ছবি, পশ্চিমবঙ্গে এটা আমরা অভ্যস্ত। কিন্তু এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় বাহিনী এখন আসছে, তারা ঘুরতে ঘুরতে যেন হাঁপিয়ে না পড়ে বা মনে যেন না করে যে তাদের কাজটা শেষ। তাদের কাজটা হচ্ছে আসলে ভোটের দিন, সেই দিনটা সুরক্ষা দিতে হবে মানুষকে। এবং আমার তো মনে হয় যে এত আগে আসছে তারা, যে সেখানে তৃণমূল কংগ্রেসের যে দলবল, তারা না তাদেরকে তাদের আওতায় নিয়ে আসে এই 1 মাসে গালগপ্প করে আর নিজেদের ভয় দেখিয়ে। ফলে আজকে কেন্দ্রীয় বাহিনী এত আগে যখন আসছে, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে আবারও, এটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, যেমন এখন আমরা বলছি ইলেকশন কমিশনের দোষ এই ইলেকট্রাল রোল ঠিক না করা, কেন্দ্রীয় বাহিনীর ওপরেও দোষ পড়বে যে এত আগের থেকে এসেছেন, তাও ইলেকশনের দিন ভায়োলেন্স কেন? ফলে ইলেকশনের দিন ভায়োলেন্স ঠেকানো আর এত আগের থেকে এসে এখানে দেখানো, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আগে কেন্দ্রীয় বাহিনী, ভোটে তো পরের ব্যাপার, আগে তো ভোটার স্বচ্ছ তালিকা। আজকে তো মানুষ বুঝতেই পারছে না যে এই যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে, যে আমি ভোটার না
সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমায় একটা ডায়লগ আছে যে আপনি ওয়েলকাম না আনওয়েলকাম, সেটাই তো বোঝা যাচ্ছে না। তো এই বোঝানোর দায়িত্বটা মানুষের না ইলেকশন কমিশন এবং বা রাজ্য সরকার? আমরা তো সরকারি ব্যবস্থায় আছি, আমরা নিজে কোনো একটা প্রান্তিক আইল্যান্ডে নেই। ভোটার লিস্টে যারা ওয়েলকাম হলেন তাদের শেষ পর্যন্ত বুথে ওয়েলকাম করা যাবে কিনা সেইটা প্রশ্ন। আমি দর্শকদের মনে করাবো, তন্ময়দার কাছে যাওয়ার আগে 24-এর লোকসভা নির্বাচনে হাওড়ায় একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং বহুতলে তালা দিয়ে দেওয়া হয়েছিল, 2 ঘন্টা তারা বেরোতে পারেননি, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বেরোলে লাশ বানিয়ে দেবো। এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি দেওয়াটা এটা দরকার, এবং এখানে বাহিনীর নিঃসন্দেহে বড় দায়িত্ব থাকে। তন্ময় ঘোষ, দেখুন, বাহিনী এই নজিরবিহীনভাবে ভোট ঘোষণা হওয়ার আগেই বাহিনী পাঠিয়ে দিয়েছে, এগুলো মানে এমন যুক্তরাষ্ট্রীয় অবস্থা করেছে যে এত আগে 240 কোম্পানি পরিকাঠামোর আসছে। বিরুদ্ধে সবকিছু এইভাবে গায়ের জোরে জমিদারি করে করা যায় না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ভোট যারা ভাবছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট জিতবেন, যারা ভেবেছিলেন আদালতের মাধ্যমে ভোট জিতবেন, যারা ভেবেছিলেন ইডি সিবিআই এর মাধ্যমে ভোট জিতবেন, সংসদীয় গণতন্ত্রে ভোট জিততে গেলে মানুষের মাধ্যমে জিততে হয়। মানুষ যদি মনে করে তারাই ভোট জিতবেন, এবং মানুষ মনে করেছে, তাই আমরা এবং ঘরে তালা বন্ধ করে রাখা যায় সেই মানুষকেই। বিমল দা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলায় বাইক বাহিনী ঘোরে, মানুষ আতঙ্কিত হয়, মানুষ ভোট দিতে পারে না। এটা পশ্চিমবাংলার চিরন্তন একটা ছবি তৈরি হয়ে গেছে। আমি চিরন্তন কথাটা বলবো না, এই ছবিটা গত 50 বছরের ছবি, তার আগে পশ্চিমবাংলায় এই ছবি ছিল না। ফলে সিপিএম যা শুরু করেছিল, সিপিএমের মেধাবী ছাত্রছাত্রীরা সেই কাজই করছে। আমাদের কাজ একটাই, একে আবার আমি বলছি 20 গাছের শিকড় সমেত ওপরাবো, না বাম না এই সিলভার লাইন দেখা যাচ্ছে কিনা দ্রুত। বিশ্বনাথ চক্রবর্তী, আমি সবাইকে থামালাম, ওয়ান লাইন আর বিশ্বনাথ দা। দেখো, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডিস্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন উঠে গেছে যে দক্ষিণ দিনাজপুরে যেখানে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, আর পশ্চিমবাংলার সবচেয়ে ভায়োলেন্স, পলিটিক্যালি ভায়োলেন্স বীরভূমে 7 কোম্পানি ডিস্ট্রিবিউট করা হয়েছে। ফলে ডিস্ট্রিবিউশনটা কতটুকু রেশনাল হলো? কেষ্টর জেলার 7 কোম্পানি আর দক্ষিণ দিনাজপুর তুলনামূলক শান্ত জেলা, সেখানে 10 কোম্পানি। তাহলে এমন তো হবে না পঞ্চায়েত নির্বাচনের মতন যে কেন্দ্রীয় বাহিনীর মতন আসবে, আর ভোটের যে হিংসা সেটা একইভাবে অব্যাহত থাকবে। একেবারে আমাদের টানা নজর থাকবে যে এইবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা অবাধ শান্তিপূর্ণ ভোট করা যায় কিনা। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।